আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইদানিং বাংলাদেশের রাজনীতিতে অনুতাপ, অনুশোচনা আর ক্ষমা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। পুরো জাতি বুভুক্ষের মতো বসে আছে একটুখানি অনুতাপ, হালকা অনুশোচনা আর মোটামুটি মানের একটি ক্ষমার আশায়। ভুলের জন্য ক্ষমা চাওয়া ভালো কাজ। আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ ভুলের জন্য ক্ষমা চাওয়া, আর জাতীয় পর্যায়ে ক্ষমা চাওয়া তো আরও ভালো কাজ। মাত্র একবার ক্ষমা চেয়ে পুরো জাতির মনের কষ্ট লাঘব করা যায়, বেদনা মুছে ফেলা যায়। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের দেশের জাতীয় পর্যায়ে ক্ষমা চাওয়ার ঘটনা একেবারেই ঘটে না। অথচ এই জাতির সঙ্গে সবাই, মানে সবগুলো রাজনৈতিক দলই অন্যায় করেছে, প্রতারণা করেছে, বেইমানি করেছে। অন্যায় আর প্রতারণার এই প্রতিযোগিতা থেকে বাদ যায়নি পুলিশ, সেনাবাহিনী, আমলাতন্ত্র, বিচার বিভাগ, সংবাদ মাধ্যম, শিক্ষালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এমনকি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। এরা সবাই যে যার মতো করে আমাদের কপালে হাতুড়ি পেটা করেছে, আমাদের ভাগ্য নিয়ে তামাশা করেছে। কিন্তু কেউ কি কখনো ক্ষমা চেয়েছে? ক্ষমা তো দূরের কথা, ন্যূনতম অনুতাপ বা অনুশোচনাও দেখায়নি কোনোদিন। বরং এরা সবাই সবসময় নিজেদের শ্রেষ্ঠত্ব দাবি করেছে এবং বলেছে এই দেশের জন্য, এই জাতির জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছে তারা। অথচ এই দাবি সত্য নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সেনাবাহিনীর কয়েকটি পর্যায়ের কমান্ডো জড়িত ছিল। সেনাবাহিনী এই হত্যাকাণ্ডের বিচার করেনি, উল্টো নানান কায়দায় এই বর্বরতার বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, এখনও করে যাচ্ছে। 15 আগস্টের সেই রাতে 10 বছরের শিশু শেখ রাসেলের বুকেও সেনাবাহিনীর বুলেট বিঁধেছিল। তাঁর বাঁচার আকুতি খুনিদের বিন্দুমাত্র পিছু হটাতে পারেনি। খুনিদের নিষ্ঠুরতা থেকে রেহাই পায়নি নববিবাহিত দম্পতি, রক্ষা পায়নি গর্ভবতী নারী ও তার গর্ভের সন্তান। ক্ষমা চাওয়ার পরিবর্তে সেনাবাহিনী তাদের এই নিষ্ঠুরতা ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু তারা সেটি করতে পারেনি। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান রাজনীতিবিদ মঈনুদ্দিন খান বাদল বহু আগে এক গোলটেবিল আলোচনায় বলেছিলেন, খুনিরা যদি কেবল ব্যক্তি শেখ মুজিবকে হত্যা করত তাহলে একভাবে বোঝা যেত, কিন্তু খুনিরা যখন তাকে নির্বংশ করতে চেয়েছে, সেখানে একটা সিগনেচার আছে। আমি ধরে নিলাম শেখ মুজিব খুব খারাপ লোক, খুব খারাপ লোক। আপনি শেখ মুজিবুর রহমানকে মেরে ফেললেন, কারণ খারাপ লোক বলে। তার পরিবারের 14 গোষ্ঠীকে মারার দরকার হলো কেন? এই যে আপনি ব্যক্তি শেখ মুজিবকে মারতেন তাহলে আপনি একভাবে বুঝতাম, কিন্তু আপনি যখন তাকে নির্বংশ করতে চাচ্ছেন, সেখানে একটা সিগনেচার আছে। এই সিগনেচার হত্যাকাণ্ডের জন্য কেউ ক্ষমা চেয়েছে? চায়নি। অথচ এখান থেকেই ক্ষমা ও অনুশোচনার শুরুটা হতে পারত, তাই না? কিন্তু হয়নি। উল্টো দায় মুক্তি অধ্যাদেশ জারি করে 15 আগস্টের হত্যাকারীদের সাংবিধানিক নিরাপত্তা প্রদান করা হয়েছিল। 1975 সালের 26শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু হত্যার মাত্র 1.5 মাসের মাথায় জাতির ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য কালো আইন ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। এই জঘন্য আইনের মাধ্যমে ঘোষণা করা হয় 15 আগস্টের নারকীয় হত্যাযজ্ঞের খুনিদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা বা বিচার করা যাবে না। খুনি মোশতাক এই আইন চাপিয়ে দিয়ে হত্যাকারীদের অপরাধকে বৈধতা দেওয়ার ঘৃণ্য চেষ্টা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর যে সামরিক স্বৈরাচার ক্ষমতায় আসে, সেও একইভাবে অনুশোচনাহীন। সে সময় সামরিক শাসন বহাল রেখে জিয়াউর রহমান এক নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। অথচ বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, কোনো ব্যক্তি সরকারি চাকরিতে থাকা অবস্থায় নির্বাচনে প্রার্থী হতে পারবে না। সংবিধান লঙ্ঘন করে অবৈধ শাসনের ভিত্তিতে জিয়াউর রহমান সামরিক ফরমান জারি করেন। সংবিধানের মূলনীতি বদলে দিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশের সঙ্গে গাদ্দারি করেন। সংবিধানের শুরুতে একটি নির্দিষ্ট ধর্মের বাণী যুক্ত করে এর অসাম্প্রদায়িক গৌরব নষ্ট করেন। শেরে বাংলা থেকে শুরু করে বঙ্গবন্ধু পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক ও অর্থনৈতিক দায়বদ্ধতার যে ধারা ছিল, জিয়াউর রহমানের শাসন আমলে সেটি ধ্বংস হয়। 1977 সালের 30শে মে বাংলাদেশের রাষ্ট্রপতি আস্থা গণভোট নামক এক আজগুবি গণভোট অনুষ্ঠিত হয়। এই ভোট ছিল হা না ভোট, অর্থাৎ জিয়ার প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। ভোটারদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রতি আস্থাশীল? বলা বাহুল্য, এই ধরনের ভোটের কথা শুনে জনগণ ভিমরি খেল। কেউ ভোট দিয়েছে কিনা জানি না, কিন্তু ফলাফল ছিল 98.9%। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, গণতন্ত্রের প্রথম সর্বনাশ করেছেন জিয়া নিজেই। এছাড়া তিনি ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়ে জামাত রাজাকারদের পুনর্বাসন করে গণতন্ত্রকে এমন এক অবস্থায় নিয়ে গেছেন, যা থেকে জাতি কবে মুক্তি লাভ করবে বলা মুশকিল।
সে সময় সামরিক বাহিনী, পেশাজীবী, আমলা, ব্যবসায়ী ও ধর্ম ব্যবসায়ীদের রাজনীতিতে অবাধ প্রবেশ ঘটিয়ে রাজনৈতিক ও আর্থিক স্বেচ্ছাচারের পথ তৈরি করা হয়। এর জন্য তার অনুসারীদের মাঝে কোনো অনুশোচনা আপনারা দেখতে পান? খালেদা জিয়া, তারেক রহমান বা বিএনপির কোনো শীর্ষ নেতা এর জন্য কখনো ক্ষমা চেয়েছেন? জিয়াউর রহমানের আমলের শুরুতেই 1976 সালে কর্নেল তাহেরকে বিচারের নামে হত্যা করা হয়। একই সাথে শাস্তি দেওয়া হয় আরও অনেককে। 2 অক্টোবর 1977-এর বিদ্রোহ পরবর্তী দমন পীড়নে দ্রুত বিচার আর সামরিক ফাঁসির ধারাবাহিকতা দেখা যায়। বিভিন্ন ঐতিহাসিক ও মানবাধিকার নথিতে কয়েক হাজার সেনা সদস্যকে মৃত্যুদণ্ড বা কড়া শাস্তির উল্লেখ আছে। অ্যান্থনি মাসকারেনহাস তাঁর বাংলাদেশ লিগাসি অব ব্লাড বইতে 1143 জনের ফাঁসির কথা উল্লেখ করেছেন। এই নির্মমতার কথা রাজনীতির মঞ্চে কখনোই খুব একটা অনুতাপের সুর তোলে না। জিয়াউর রহমান 1979 সালে খন্দকার মোশতাকের চেয়ে আরও এক ধাপ এগিয়ে 5ম সংশোধনীর মাধ্যমে এই কলঙ্কজনক ইন্ডেমনিটি অধ্যাদেশ সংবিধানে ঠাঁই দেন, যা জাতির ইতিহাসে বিশ্বাসঘাতকতার অন্যতম দৃষ্টান্ত। আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে 1996 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত এই ইন্ডেমনিটি আইন কেউ বাতিল করেনি। তাই এর দায় এর আগের সকল সরকারের। জিয়াউর রহমান একই সাথে বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্নভাবে পুরস্কৃত করেন। এরা অযোগ্য হওয়া সত্ত্বেও এদেরকে বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাসগুলোতে চাকরি দেওয়া হয়। বাংলাদেশের জন্ম হয়েছিল অসাম্প্রদায়িক চেতনা থেকে, অথচ এরশাদের শাসন আমলে 1988 সালের 7 জুন সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে সরাসরি অস্বীকার করা হয়। ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করার মাধ্যমে জিয়াউর রহমানের ধারাবাহিকতায় আমাদের অসাম্প্রদায়িক রাষ্ট্রকে মুসলমানি করা হয়। কই, এ নিয়ে জাতীয় পার্টি কখনো ক্ষমা চেয়েছে? এরশাদ তো তার পুরো জীবন বেঁচে ছিলেন, মানে জিয়াউর রহমানের মতো খুন হননি। কই, এরশাদ কখনো তো ক্ষমা চায়নি। অবৈধভাবে 9 বছর ক্ষমতায় থাকার জন্য তিনি কি কখনো অনুতপ্ত হয়েছেন? 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন দমনে ছাত্র জনতার উপর গুলি চালানোর জন্য তো এরশাদ ক্ষমা চাননি। ক্ষমা চাওয়া তো দূরের কথা, জাতীয় পার্টির নেতারা এখনও ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করার জন্য গর্ব করে অবৈধভাবে ক্ষমতায় থাকার বিষয়টি উদযাপন করে। এবার আসি জুলাই অভ্যুত্থানের পর ফেরেশতা বনে যাওয়া খালেদা জিয়ার আমলনামায়। 90-এ স্বৈরাচারের পতন হলো, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, 3 দলীয় জোটের রূপরেখা তৈরি হলো। কথা ছিল নির্বাচনে যে জিতবে সে এই রূপরেখার বাস্তবায়ন করবে, কিন্তু বিএনপি সেটি করেনি। জনগণের প্রত্যাশার মুখে থুতু মেরে নিরপেক্ষ নির্বাচন নিয়েও রাজনৈতিক দাদাগিরি শুরু করেন বেগম খালেদা জিয়া। প্রধান রাজনৈতিক দলগুলো বয়কট করার পরও 1996 সালের 15ই ফেব্রুয়ারি তিনি একতরফা নির্বাচনের আয়োজন করেন। সেই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন ভোট আদায় হয়। জনগণের রক্তের দামে অর্জিত গণতন্ত্র মাত্র 5 বছরের মাথায় ধ্বংস করার যে অপচেষ্টা বিএনপি চালিয়েছিল, তার জন্য তারা কখনো সরি বলেছে? অনুতাপ বা অনুশোচনার সামান্য চিহ্ন দেখিয়েছে? 2001 থেকে 2006 সাল ধর্মীয় সংখ্যালঘুদের উপর বিস্তৃত সহিংসতা, ধর্ষণ, দখল, লুণ্ঠনের লোমহর্ষক সব ঘটনা নথিভুক্ত আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা সেগুলো সংরক্ষণ করেছে। সে সময় রাজনৈতিক সহিংসতায় রাষ্ট্র যেমন তার জনগণকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছিল, তেমনি দল হিসেবে বিএনপিও তার হিংস্র কর্মী সমর্থকদের লাগাম টেনে ধরেনি। এসব তথ্য বহুল আন্তর্জাতিক পর্যবেক্ষণে উঠে এসেছে, কিন্তু বিএনপির রাজনৈতিক অনুশোচনা একেবারেই না। তারপর ধরুন 21শে আগস্টের গ্রেনেড হামলা, 75 পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বুকে সবচেয়ে বড় রক্তক্ষয়। এই ঘটনার সঙ্গে দল হিসেবে বিএনপির সম্পৃক্ততা নিয়ে ধোঁয়াশা আছে, কিন্তু হামলার ব্যাপক হতাহতের পর বিএনপির প্রতিক্রিয়া কী ছিল? ক্রাইম সিন পানি দিয়ে ধুয়ে ফেলা, সব আলামত ধ্বংস করা হয়েছিল, জড়িতদের অনেককে রাতারাতি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বলেছিলেন শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে ঘোরেন, এবং বিএনপিকে বিপদে ফেলতেই হাসিনা নিজেই নাকি নিজের গায়ে নিজের উপরে গ্রেনেড হামলা করেছেন। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল রমনা থানায় গিয়েছিলেন মামলা করতে, ওসি মামলা নেয়নি। রমনা থানা থেকে তাকে পাঠানো হয় মতিঝিল থানায়, সেখানেও মামলা নেয়নি পুলিশ। সে সময় টিভি টকশোগুলোতে বিএনপি নেতারা এই বর্বরচিত হামলা নিয়ে যা খুশি তা বলে বেড়াতো। 24 জন মানুষের মৃত্যু, অসংখ্য মানুষের অঙ্গহানি। তাদের কাছে ছিল কেবল এই ঘটনাগুলো ঠাট্টা আর তামাশার। এখানেই শেষ নয়, বিচার বানচাল করতে তারা হাজির করেছিল জজ মিয়া নামের এক কুখ্যাত চরিত্র। বাংলাদেশের ইতিহাসে এখনও মিথ্যা সাক্ষীর প্রতীক হিসেবে জজ মিয়া নামটাই সবার প্রথম আসে। কই, এসব অপরাধ ও অপকর্মের জন্য বিএনপি কখনো ক্ষমা চেয়েছে?
বরং এখনও 15ই আগস্ট ও 21শে আগস্টের ঘটনা নিয়ে বিএনপির কর্মী সমর্থকরা অমানবিক এবং অবমাননাকর মন্তব্য চালিয়ে যাচ্ছে। বিএনপি জামাতের অন্ধকার শাসনে বিরোধী দলীয় নেতা, রাজনৈতিক কর্মী, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছিলেন। বিশ্বব্যাপী নিন্দা সমালোচনার ঝড় উঠলেও বিএনপি এসব রক্তপাত বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, বরং নীরব পৃষ্ঠপোষকতা দিয়ে গেছে। অন্তত একটি উদাহরণ না দিলেই নয়। 2004 সালের মে মাসে আওয়ামী লীগের জনপ্রিয় নেতা আহসানুল্লাহ মাস্টারকে হত্যার পর বিএনপির প্রতিক্রিয়া ছিল ন্যাক্কারজনক। হত্যাকাণ্ডের পর সরকারের বিবৃতি আর তদন্তের পথে পথে নজিরবিহীন বাধা সৃষ্টি করতে দেখে বিশ্বব্যাংকের প্রফুল্ল সি প্যাটেল বলেছিলেন, বাংলাদেশে সুশাসন নেই, আইন অকার্যকর, সাধারণ মানুষ নিরাপত্তাহীন। বিএনপির 2001 থেকে 2006 সালের শাসনামলে আরও একটি কালো অধ্যায় ছিল দেশে জঙ্গিবাদের উত্থান। ইসলামী রাজনৈতিক দলগুলোকে অপরাধের লাইসেন্স দিয়ে পুরো দেশকে বানানো হয়েছিল জঙ্গিবাদের আস্তানা। একই সঙ্গে 63 জেলায় বোমা হামলা হয়েছে। উত্তরাঞ্চলে জন্ম নিয়েছিল বাংলা ভাইয়ের মতো কুখ্যাত সন্ত্রাসী, যার অনুসারীরা পুলিশের নিরাপত্তায় দিব্যি শহরে জঙ্গি মিছিল করেছে, মানুষকে মেরে রাস্তায় ফেলে রেখেছে। এই ভয়ঙ্কর দানবের সঙ্গে বিএনপির সরাসরি সম্পর্ক ছিল। কই, এ নিয়ে বিএনপি কখনো তাদের ভুল স্বীকার করেছে? অবসরের বয়সসীমা বাড়িয়ে নিজেদের পক্ষের বিচারককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে টানা ক্ষমতায় থাকার জন্য বিএনপি যে অপকর্ম করেছিল, তার জন্য তারা কখনো লজ্জিত হয়েছে, অনুতাপ দেখিয়েছে? অথচ বিএনপির ক্ষমতা লিপ্সার জন্য রাজনৈতিক সহিংসতায় সেবার অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিল। জামাতে ইসলামের নেতৃত্বের একটি অংশ যুদ্ধাপরাধে দণ্ডিত হয়েছে। রাজাকার নিজামী, মুজাহিদ সহ একাধিক শীর্ষ নেতা গণহত্যা, ধর্ষণ ও হত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষের হত্যাযজ্ঞ আর লক্ষাধিক নারীর উপরে পাশবিক নির্যাতনের মতো ভয়াবহ অপরাধের জন্য ক্ষমা যদি তারা চায়ও, এই জাতি তাদের ক্ষমা করবে কিনা তা আমার জানা নেই। কিন্তু প্রশ্ন হলো, জামাতকে আজ পর্যন্ত ক্ষমা চেয়েছে? তাদের মনিব পাকিস্তান সরকার বা সেই দেশের সেনাবাহিনী কি ক্ষমা চেয়েছে? বরং এর উল্টো চিত্রটাই আমরা দেখেছি। স্বাধীনতার 54 বছর পরও এই যুদ্ধাপরাধী সংগঠন বাংলাদেশকে আবার পাকিস্তান পন্থায় ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। হিমালয় হিমু যখন এই ভিডিওর স্ক্রিপ্ট লিখছেন, তখন জামায়াতের আমিরের বাড়িতে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, 71 নাকি কেবল 2 ভাইয়ের ঝগড়া ছিল। আমাদেরকে উপদেশ দিয়েছেন ঝগড়া ভুলে মন পরিষ্কার করতে। অর্থাৎ মোটে 30 লাখ মেরেছি, 4-5 লাখ ধর্ষণ করেছি, এই নিয়ে এত মন ভার করার কি আছে? চলো 2 ভাই কাঁধে কাঁধ মিলিয়ে কোমর ঝাঁকিয়ে হাঁটি আর মাস্তি করি, এমনটাই বোধহয় বোঝাতে চেয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে কি হচ্ছে তা আপনারা দেখছেন। বাংলাদেশ যেন পাকিস্তানের বাগান বাড়িতে পরিণত হয়েছে। আজ পাকি সামরিক অফিসার তো কাল পলিটিশিয়ান, পরশু পার্লামেন্টারিয়ান এবং তরশু মন্ত্রী মিনিস্টার, যে যখন খুশি আসছে যাচ্ছে। এই যে ডক্টর ইউনূস ক্ষমতায় বসে আমাদের জন্মশত্রুদের এভাবে দাপিয়ে বাড়ানোর সুযোগ করে দিচ্ছেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের পক্ষের মানুষদের বিরুদ্ধে মব লেলিয়ে দিচ্ছেন, আর তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা, মামলা, গুম, খুন চলছে তো চলছেই, লাগামহীনভাবে চলছে। ভবিষ্যতে এর জন্য কি তিনি অনুতপ্ত হবেন, ক্ষমা চাইবেন? ডক্টর ইউনূস ক্ষমা চাইবেন কিনা সেটা তার ব্যাপার, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে মানুষের ভোটাধিকার নিয়ে তামাশা করার জন্য। 2014, 2018, 2024-এর কলঙ্কিত নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনাকে সরাসরি আঘাত করেছে। এই 3টি নির্বাচনের কারণে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলটি সারা পৃথিবীর কাছে গণতন্ত্র বিরোধী হিসেবে চিহ্নিত হয়েছে। আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে নির্বাচনমুখী দল, অথচ শেখ হাসিনা নিজ দলের ঐতিহ্য ভুলে নিজেকে নামিয়ে এনেছেন জিয়া, এরশাদ, খালেদার স্তরে। এজন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত মানুষের মনকে বিষিয়ে তোলার জন্য। ভোটের রাজনীতিতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে কেবল একটি প্রজেক্ট বানিয়ে তোলা হয়েছে। এর ফলে তরুণ প্রজন্ম বিভ্রান্ত হয়েছে। তারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে দেখতে শুরু করেছে কেবল এস্টাবলিশমেন্টের সমান্তরালে। এর দায় সম্পূর্ণ আওয়ামী লীগের। 2013 সালে শাহবাগ থেকে মুক্তিযুদ্ধের পক্ষে যে নাগরিক উত্থান শুরু হয়েছিল, সেটিকে বিভক্ত করেছে আওয়ামী লীগ। হামলা মামলার মাধ্যমে আন্দোলন ভেঙে দিয়েছে। আওয়ামী লীগের উচিত প্রকাশ্যে এই অপকর্মের দায় স্বীকার করা। ক্ষমতা ধরে রাখার জন্য আওয়ামী লীগ প্রশ্রয় দিয়েছে মবকে, হেফাজতের মতো ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করেছে। জামাতকে প্রতিহত করার নামে সর্বত্র গড়ে তুলেছে বিকল্প মৌলবাদী শক্তি, যার আঘাতে ক্ষয়ে গেছে বাংলাদেশের আত্মমর্যাদা, দুর্বল হয়েছে জাতির ভিত। শেখ হাসিনা যখন হেফাজতের সঙ্গে হাত মেলালেন, তখনই বাংলাদেশের সাম্প্রদায়িক মৌলবাদ দ্বিগুণ হয়ে যায়।
আওয়ামী লীগের ভেতর শুরু হয় প্রতিযোগিতা, কে কত বড় মৌলবাদী হবে সেটির। আজ সমাজে শিল্পী, সাহিত্যিক, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকাদের মাঝে ধর্ম নিয়ে যে শো অফের প্রবণতা দেখতে পাচ্ছেন, এর নৈতিক অনুমোদন দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। বাংলাদেশের বহু বছরের নন পার্টিজান গ্রামীণ পরম্পরা ভেঙে দিয়েছে আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করে তৃণমূলে নেতৃত্ব নির্মাণের সুস্থ প্রক্রিয়াকে ধ্বংস করেছে। অরাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন অস্বীকার করে সমাজে সর্বস্তরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে রাজনৈতিক ক্ষমতা চর্চা, কেড়ে নিয়েছে সাধারণ মানুষের ক্ষমতা। আওয়ামী লীগের উচিত তাদের এই ভুলটিও স্বীকার করা। আওয়ামী লীগ জনগণ ও মধ্যবিত্তের আস্থার জায়গা নষ্ট করে নিজেদেরকে নিয়ে গেছে এলিট ও অলিগার্কদের কাছে। সাধারণ কর্মীদের উপর আস্থা না রেখে ভরসা করেছে পুলিশ, আমলা ও মিলিশিয়াদের উপর। এর দায় আওয়ামী লীগের স্বীকার করা উচিত। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। নিরাপত্তা তো অনেক বড় বিষয়। আসলে রাজনীতি বলুন আর অপরাজনীতি বলুন, আওয়ামী লীগ তার 16 বছরের শাসন আমলে সেটা কেবল সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমানদের জন্যই করেছে। ধর্মীয়, জাতিগত ও মতাদর্শিক সংখ্যালঘুরা ছিল অবহেলিত। এই অপরাধের জন্য আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত। সবশেষে জাতিকে ভয়াবহ ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারার ব্যর্থতার জন্য আওয়ামী লীগের উচিত শতবার, হাজারবার ক্ষমা চাওয়া। 24-এর দুর্যোগে আওয়ামী লীগ না পারল দেশকে বাঁচাতে, না পারল জনগণের পাশে থাকতে, না পারল তরুণ প্রজন্মকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে। উল্টো নিষ্ঠুর দমনপীড়ন চালিয়ে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যকেই সফল করে দিল।